হ্যালো রেসলিং লাভার্স, ওয়েলকাম টু রেসলিং লাভার্স নেটওয়ার্ক। শেষ হয়েছে আরেকটি স্ম্যাকডাউনের শো, আর এই ভিডিওতে করব আজকের স্ম্যাকডাউনের সম্পূর্ণ রিভিউ। ভেবেছিলাম আজকের স্ম্যাকডাউনের শোটা অনেক ভালো হবে, অনেক এক্সাইটেড ছিলাম, কারণ শোতে ব্রক লেসনার থাকছে, র্যান্ডি অর্টন ভার্সেস ড্রু ম্যাকইন্টায়ারের মধ্যে ম্যাচ হবে, কডি রুডসও আজকের স্ম্যাকডাউনে থাকবে এটাও জেনেছিলাম। তবে সবকিছুর পরেও কেমন জানি আজকের স্ম্যাকডাউনের শোটা ফ্যাকাশে ছিল। যাই হোক, আজকের স্ম্যাকডাউনের শোটা শুরু হয় ব্রক লেসনারকে দিয়ে। ব্রক লেসনার রিংয়ে আসে, অডিয়েন্সরা কিন্তু ব্রক লেসনারকে প্রচুর পরিমাণে হেট করতেছিল। অনেকে হয়তো বা এটাকে বু বলবেন, তবে ব্রক লেসনার যে মানে রেসলার, আর যেহেতু এটা ব্রক লেসনারকে অডিয়েন্সরা বু করবে এটা হতেই পারে না। ব্রক লেসনার এমনই একজন মানুষ। তবে সে যেহেতু বর্তমান সময়ে জন সিনার উপরে অ্যাটাক করেছে, জন সিনার বিরুদ্ধে তার লড়াই চলতেছে এবং ব্রক লেসনার যেহেতু হিল ক্যারেক্টার প্লে করতেছে, এর জন্য অডিয়েন্সরা ব্রক লেসনারকে একটু হেট করতেছে। ইউ সাক চ্যান্টও আমরা শুনতে পাই। যাই হোক, ব্রক লেসনার কিছু বলবে তার আগে সেখানে আরট্রুথ চলে আসে। আরট্রুথ এসে ব্রক লেসনারকে ইন্টারাপ্ট করে দেয় এবং আরট্রুথ ব্রক লেসনারকে বলে যে দেখো, অনেকেই তোমাকে নিয়ে অনেক কিছু বলতেছে, তোমাকে অনেকেই হেট করতেছে, তবে আমি একমাত্র মানুষ যে তোমাকে বলবো ওয়েলকাম ব্যাক ব্রক। এটা শোনার পরে ব্রক লেসনার তো খুশি হয়ে যায়, তবে পরক্ষণে আরট্রুথ বলে কারণ আমি তোমাকে ভয় পাই না, তুমি আমার চাইল্ডহুড হিরো জন সিনাকে অসম্মান করতেছো, যেটা তোমার মোটেই উচিত হচ্ছে না। হ্যাঁ, শুরুর দিকে জন সিনা একটু উল্টাপাল্টা কাজ করেছে, তবে সে কিন্তু এখন সুপার সিনা হয়ে ফিরে এসেছে তোমার জন্য। এরকমই কিন্তু কিছু একটা বলে আরট্রুথ ব্রক লেসনারকে। এরপরে ব্রক লেসনার আরট্রুথকে বলে যে তুমি কে, তুমি এখানে কেন এসেছো, তুমি কি চাও এখানে? তো আরট্রুথ বলে যে আমি আরট্রুথ, আমি এসেছি জন সিনাকে নিয়ে কথা বলতে, আমার চাইল্ডহুড হিরো জন সিনাকে নিয়ে কথা বলতে। তুমি আমার চাইল্ডহুড হিরো জন সিনাকে অপমান করতেছো, তুমি আমার চাইল্ডহুড হিরো, তুমি আমার বড় ভাই জন সিনাকে অপমান করতেছো। তো ব্রক লেসনার আরট্রুথকে জিজ্ঞেস করে যে তোমার বয়স কত। তো ব্রক লেসনার এরকম বয়স জিজ্ঞেস করা এটা কিন্তু একটু মজারই ছিল। আরট্রুথ কিন্তু বারবার বলতেছিল যে জন সিনা আমার বড় ভাই, আমার চাইল্ডহুড হিরো। তো এর জন্যই কিন্তু ব্রক লেসনার মূলত আরট্রুথের বয়স জিজ্ঞেস করে। তো এই বিষয়টা কিন্তু আসলে একটু ফানি ছিল। এরপর ব্রক লেসনার আরট্রুথকে আরো জিজ্ঞাসা করে যে জন সিনার সঙ্গে তোমার সম্পর্ক কি। তো আরট্রুথ বলে যে সে আমার বড় ভাই, আমার চাইল্ডহুড হিরো। এরপর ব্রক লেসনার আরট্রুথকে বলে তোমার নাম রন সিনা, তোমরা দুজন ভাই। এখন কথা হলো, তোমরা কি একই মায়ের পেটের ভাই নাকি তোমাদের মা আলাদা আলাদা? তো এখানে আরট্রুথ মজা করেই বলে যে আমরা একই বাবার, মানে এখানে মায়ের কথা বাদ দিয়ে সে কিন্তু বাবার কথা বলে, মানে আরট্রুথ কিন্তু সবসময় অন্য দুনিয়ায় বসবাস করে। তো আরো অনেক কিছু বলে আরট্রুথ, তো যার কারণে ব্রক লেসনার কিন্তু একটু রেগে যায় এবং ব্রক লেসনার আরট্রুথকে বলে যে দেখো, তোমার দাঁত কিন্তু হারিয়ে গেছে। তো আরট্রুথ যখন দাঁতের দিকে একটু নজর দেয়, তখনই কিন্তু ব্রক লেসনার আরট্রুথকে কাঁধে উঠিয়ে একটা F5 লাগিয়ে দেয়। আর এটার পরেই কিন্তু রেসলিং ইতিহাসের সব থেকে এম্বারেসিং একটা মোমেন্ট ঘটে যায় ব্রক লেসনারের সাথে। মানে ব্রক লেসনারের ক্যারিয়ারে এমনটা কিন্তু কখনো হয়নি, আর এমনটা হবে এটা কিন্তু ফ্যান্সরা বা ব্রক লেসনার কেউ কিন্তু কল্পনাও করতে পারে না। তো বিষয়টা হলো, F5 দেওয়ার পরে ব্রক লেসনারের প্যান্টটা কিন্তু পেছনের দিকে ফেটে যায়, আর তখনই কিন্তু ব্রক লেসনার এই বিষয়টাকে বেশ ভালোভাবেই ম্যানেজ করেছে। সে কিন্তু ক্যামেরার সামনে এসে তার ফাটা প্যান্ট দেখায়, সে কিন্তু মজা করে, সে কিন্তু একটু হাসাহাসি করে, মানে একটু মজা চলে, সে কিন্তু এই বিষয়টাকে একটু ধামাচাপা দেওয়ার ট্রাই করেছে। তবে এম্বারেসিং যে মোমেন্টটা এটা কিন্তু ঘটে গিয়েছে। তো এটা কিন্তু আসলে অনেক বড় একটা এম্বারেসিং মোমেন্ট ছিল ব্রক লেসনারের জন্য। তো ব্রক লেসনার কিন্তু সেখান থেকে চলে যায়, আর এভাবেই এই সেগমেন্টটা কিন্তু শেষ হয়ে যায়। এরপর ব্যাক স্টেজে সোলো সিকাওয়ার একটা ভিডিও ফুটেজ দেখানো হয়, যেখানে সোলো সিকাওয়া মূলত স্যামি জেইনকে নিয়ে কথা বলে। সোলো সিকাওয়া এখানে বলে যে আমি ইউএস চ্যাম্পিয়ন হবার জন্য আমি আমার ফ্যামিলির সঙ্গে বেইমানি করেছি, আমি আমার ব্লাড লাইনের সঙ্গে বেইমানি করেছি, আমি জেকা ফাটুর সঙ্গে বেইমানি করেছি, জেকা ফাটুর উপরে অ্যাটাক করেছি, আমি আমার উলা ফলা হারিয়েছি। এত কিছু হবার পরে আমি যখন ইউএস চ্যাম্পিয়ন হলাম, স্যামি জেইন তুমি এত সহজে আমার থেকে আমার চ্যাম্পিয়নশিপটা ছিনিয়ে নিলে, এটা আমি মানতে পারতেছি না। আমি খুব শীঘ্রই এই চ্যাম্পিয়নশিপের পেছনে আবারও আসবো, আমি আবারও চ্যাম্পিয়ন হব। তো সোলো সিকাওয়া মূলত এটাই বলে যে সে সবকিছু হারিয়েছে, সবার সঙ্গে বেইমানি করেছে মূলত ইউএস চ্যাম্পিয়ন হওয়ার জন্য। আর স্যামি জেইন যেহেতু তার থেকে তার টাইটেলটা নিয়ে নিয়েছে, তো সোলো সিকাওয়া কিন্তু স্যামি জেইনকে আবারও হারাবে এবং সে নতুন ইউএস চ্যাম্পিয়ন হবে, এমনটাই কিন্তু সোলো সিকাওয়া জানায়। এরপর আমরা স্যামি জেইন এবং রে ফিনিক্স এর মধ্যে ম্যাচ দেখতে পাই।
তো ম্যাচটা কিন্তু অসাধারণ ছিল। স্যামি জাইন এবং রে ফিনিক্স দুজনেই কিন্তু দুর্দান্ত লেভেলের পারফর্মার, দুর্দান্ত লেভেলের সুপারস্টার। তাদেরকে প্রপার টাইম দেওয়া হলে তারা কিন্তু যে কোনো সময় যে কোনো জায়গায় ভালো একটা ম্যাচ ডেলিভার করার সক্ষমতা রাখে। তাদেরকে কিন্তু ভালো পারফর্ম করার জন্য সময় দেওয়া হয়েছে এবং দুজনেই কিন্তু ভালো পারফর্ম করেছে। ভালো দুর্দান্ত লেভেলের একটা ম্যাচ কিন্তু আমাদেরকে উপহার দিয়েছে। যদিও এই ম্যাচের মধ্যে রে ফিনিক্স অনেক চেষ্টা করেছে স্যামি জাইনকে হারানোর, তবে শেষ পর্যন্ত স্যামি জাইন কিন্তু একটা হালুভা কিকের মাধ্যমে সে রে ফিনিক্সকে হারায় এবং সে কিন্তু তার টাইটেলটা রিটেইন করে নেয়। এরপর আমরা বিফ্যাব এবং জুলিয়ার মধ্যে একটা ম্যাচ দেখতে পেতাম। ব্যাকলিস্টে তাদের মধ্যে ঝামেলা হয় এবং এটার জন্যই মূলত তাদের মধ্যে একটা ম্যাচ রাখা হয়। তবে ম্যাচটা অফিসিয়ালি স্টার্ট হবার আগেই বিফ্যাব কিন্তু কিয়ানা জেমসের উপরে অ্যাটাক করে দেয়, যার কারণে জুলিয়া কিন্তু আবার বিফ্যাবের উপরে অ্যাটাক করে দেয়। আর এই অ্যাটাকের কারণে ম্যাচটা কিন্তু অফিসিয়ালি শুরুই হতে পারে না। কিয়ানা জেমস এবং জুলিয়া দুজনে মিলে কিন্তু বিফ্যাবকে বেশ ভালো রকমের মারে। আর এখানে বিফ্যাবকে সেভ করার জন্য ক্যান্ডুস্টিক নিয়ে মিচেন চলে আসে। মিচেন এসে এখানে বিফ্যাবকে সেভ করে নেয়। আর এই সেগমেন্টটা রাখা হয়েছে মূলত হয়তোবা আগামী সপ্তাহে তাদের মধ্যে আমরা একটা ট্যাগ টিম ম্যাচ দেখতে পেতে পারি। তাদের মধ্যে একটা ট্যাগ টিম ম্যাচ রাখার জন্যই কিন্তু মূলত এই সেগমেন্টটা রাখা হয়েছিল। এরপর আমাদেরকে বেশ কয়েকটা ভিডিও ফুটেজ দেখানো হয়। একটা হলো অ্যালেস্টার ব্ল্যাক মূলত ডেমিয়ান প্রিস্টকে নিয়ে কথা বলে। এরপরে ওয়াট 6 এর একটা ভিডিও ফুটেজ দেখানো হয়। তো এখানে ওয়াট 6 মূলত স্ট্রিট প্রফিটসকে নিয়ে কথা বলে। তো তারা এখানে বলে যে স্ট্রিট প্রফিটস তোমরা কিন্তু অনেক কিছু পেয়েছো, তোমরা যা কিছু পেয়েছো সেটার দাম কিন্তু বুঝতে পারোনি, তোমরা কিন্তু এখন পরিবর্তন হয়ে গেছো, তোমরা কিন্তু আমাদের রাস্তায় চলতেছো, আমরা কিন্তু তোমাদেরকে পরিবর্তন করে নিয়েছি। মানে একটা ওয়ার্নিং টাইপের একটা সেগমেন্ট ছিল, মানে কি জন্য রাখা হয়েছে আমি ঠিক বুঝলাম না। আর এই টাইপের বেকার সেগমেন্ট গুলো না রাখাই ভালো বলে আমার কাছে মনে হয়। আমার কাছে কিন্তু এই সেগমেন্ট গুলো মোটেও পছন্দ হয়নি। এরপর আমরা WWE মেন্স চ্যাম্পিয়নশিপের জন্য টিফনি স্ট্যাটান এবং জেড কার্গিলের মধ্যে একটা ম্যাচ দেখতে পাই। তো এটাও কিন্তু বেশ ভালো মানেরই একটা ম্যাচ ছিল, ডিসেন্ট একটা ম্যাচ ছিল। জেড কার্গিল এবং টিফনি স্ট্যাটান দুজনেই ম্যাচের মধ্যে ভালো পারফর্ম করেছে, তবে তুলনামূলকভাবে জেড কার্গিল একটু বেশি ডমিনেট করেছে বলে আমার কাছে মনে হয়। তবে এই ম্যাচের রেজাল্টটা কিন্তু খুব একটা সন্তোষজনক ছিল না, কারণ এই ম্যাচের রেজাল্টটা কিন্তু ড্র হয়ে যায়। আর এই ম্যাচটা শেষ হয়ে যাওয়ার পরে নায়া জ্যাক্স আসে। নায়া জ্যাক্স এসে প্রথমে জেড কার্গিলের উপরে অ্যাটাক করে, এরপরে টিফানি স্ট্যাটানের উপরে অ্যাটাক করে, শেষ পর্যন্ত একটা নায়া ল্যাডার লাগিয়ে সে কিন্তু সেখান থেকে চলে যায়। আর এভাবেই কিন্তু এই ম্যাচ এবং এই সেগমেন্টটা শেষ হয়ে যায়। সম্ভবত একটা ট্রিপল থ্রেট ম্যাচের দিকেই কিন্তু ইঙ্গিত করতেছে, আর এর জন্যই মূলত এই সেগমেন্টটা রাখা হয়েছিল বলে আমার কাছে মনে হয়। এরপর আমরা মেইন ইভেন্টে ড্রু ম্যাকইন্টায়ার এবং র্যান্ডি অর্টনের মধ্যে ম্যাচ দেখতে পাই। তো এই ম্যাচটাও কিন্তু অনেক ভালো ছিল। এই ম্যাচটা যে ভালো হবে এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই, কারণ র্যান্ডি অর্টন কিন্তু একজন লেজেন্ড আর ড্রু ম্যাকইন্টায়ারও কিন্তু একজন লেজেন্ডের কাতারেই পড়ে। সে কিন্তু দুর্দান্ত লেভেলের একজন সুপারস্টার। দুজনে একই ম্যাচের মধ্যে কম্পিট করবে আর সেই ম্যাচটা খারাপ হবে এমনটা কিন্তু হতেই পারে না। ম্যাচটা কিন্তু অনেক ভালো ছিল, দুজনেই কিন্তু এই ম্যাচের মধ্যে দুর্দান্ত লেভেলের পারফর্ম করেছে। তবে এই ম্যাচের মধ্যে আমার কাছে মনে হয়েছে যে ড্রু ম্যাকইন্টায়ার র্যান্ডি অর্টনের উপরে একটু বেশি ডমিনেট করে। আর একটা পর্যায়ে র্যান্ডি অর্টন কিন্তু ফাইট ব্যাক করে এবং সে কিন্তু ড্রু ম্যাকইন্টায়ারকে একটা পাঞ্চ কিক লাগানোর জন্য যায়, তবে রেফারি কিন্তু র্যান্ডি অর্টনকে আটকায়। আর বলা যায় এটারই সুযোগ নিয়ে ড্রু ম্যাকইন্টায়ার র্যান্ডি অর্টনকে একটা ক্লেমর লাগিয়ে দেয় এবং সে কিন্তু ক্লিয়ারলি র্যান্ডি অর্টনকে এই ম্যাচের মধ্যে হারিয়ে দিয়েছে। তবে এই ম্যাচটা শেষ হয়ে যাবার পরেও কিন্তু ড্রু ম্যাকইন্টায়ার র্যান্ডি অর্টনের উপরে অ্যাটাক করতে থাকে এবং সে কিন্তু একটা ক্লেমর লাগানোর ট্রাই করে। তবে সেখানে কিন্তু আমেরিকান নাইটমেয়ার কর্ডি রুডস চলে আসে। কর্ডি রুডস এসে কিন্তু র্যান্ডি অর্টনকে সেভ করে নেয় এবং সে কিন্তু আজকের স্ম্যাকডাউনে অ্যানাউন্স করে দেয় যে রেসেলপালুজাতে আমরা কর্ডি রুডস এবং ড্রু ম্যাকইন্টায়ারের মধ্যে একটা ম্যাচ দেখতে পাবো। ট্রিপল এইচ কিন্তু বেশ কয়েকদিন আগেই অ্যানাউন্স করে দিয়েছিল, অফিসিয়াল করে দিয়েছিল যে কর্ডি রুডস কিন্তু রেসেলপালুজাতে থাকছে, তবে তার ম্যাচ কিন্তু অফিসিয়াল হয়নি। তবে আজকের স্ম্যাকডাউনে কিন্তু ম্যাচটা অফিসিয়াল হয়ে গেছে। এবার আমরা রেসেলপালুজাতে ড্রু ম্যাকইন্টায়ার এবং কর্ডি রুডসের মধ্যে একটা ম্যাচ দেখতে পাবো। তো এভাবেই কিন্তু আজকের স্ম্যাকডাউনের শোটা শেষ হয়েছে। আজকের স্ম্যাকডাউনের শোটা ভালো ছিল, তবে যেমনটা আশা করেছিলাম অতটাও কিন্তু ভালো হয়নি। একটা ফ্যাকাশে ভাব কিন্তু আজকের স্ম্যাকডাউনে রয়ে গিয়েছিল। তো ডিয়ার অডিয়েন্স, এই ছিল আজকের স্ম্যাকডাউনের রিভিউ ভিডিও। আজকের স্ম্যাকডাউনের শোটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথাই বলতে চাই, যদি রেসলিং ভালোবাসো তাহলে আমরা সবাই এক টিম।